মাহিত রাগী চোখে তাকিয়ে আছে। বুঝে ওঠার আগেই মাহিত খাবার ছেড়ে উঠে গেল। কেন জানি ভিতরটা পুড়ে যাচ্ছে ওর। কতগুলো বছর অপেক্ষার পর কাছে পেল কাছের মানুষটাকে, কিন্তু শেষ পর্যন্ত নিজের হাতেই ধ্বংস করে দিয়েছে সে তাকে। নিজেই লাঞ্ছিত মনে হচ্ছে তার নিজেকে। সবাই দেখলো কিন্তু কেউ বুঝলো না। সবাই একটু হলেও বুঝতে পারছে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছে। মেহেকের চলে যাওয়ায় আশিক নড়ে চড়ে বসলো। আশিক কেমন যেন একটা উৎসুক করছে। বারবার চোখ মেহেকের দিকে যাচ্ছে। মেহেককে কিছু যেন বলতে চায়। উসখুস অবস্থা দেখে প্রিয়া বলল, তোমার কি হয়েছে, ঠিক আছো? ওই কিছু না তো, কিছু হয়নি, তুমি খামোকা চিন্তা করছো। সবাই তাকালেও আমি তাকাইনি। কেন তাকাবো? যে আমাকে এতটা কষ্ট দিয়েছে, যে শেষ পর্যন্ত সইতে পেরে আত্মত্যাগের পথ বেছে নিয়েছিলাম। বাবা সেই দিন কতই না বুঝালো, কত ঝামেলা হয়েছিল সেদিন বাড়িতে। তখন হয়তো একটু বেশি নরম ছিলাম, সবটা আবেগের সাথে নিতাম। কিন্তু তারপরের দিনই বাবা আমাকে অনেক ধাপ কষ্টের দিকে এগিয়ে দিল। তারপরের দিন আমাকে সারা কলেজের ঘৃণার পাত্র বানিয়েছে। কিন্তু আজ আমাকে কষ্ট দেওয়া এতটা সহজ নয়। কিভাবে নিজের আবেগকে কন্ট্রোল করতে হয় তা এই মেহেক মির্জা খুব ভালো করেই জানে। এই জন্য বলে পরিবর্তন খুবই ভয়ঙ্কর। আশিকের চেহারা দেখতেও রাগ হচ্ছে। সেখান থেকে উঠে চলে গেলাম হ্যামিল্টনের কাছে। দুজনে বেশ খানিকটা গল্পগুজব করলাম। তার কিছুক্ষণের মধ্যেই মেহেকের বাবা ব্রেকফাস্ট শেষ করে নিজের রুমে চলে গেল। দূর থেকে দেখতে কেমন জানি বিষণ্ণত দেখাচ্ছিল। কাল রাতের কথা মনে উঠতে খারাপ লাগলো। বাবার সাথে একটু বেশি রাগারাগি করা হয়ে গেছে। আমার শিক্ষার মাঠে নিচেই নেমে গেছে। যে বাবার জন্য নিজেকে আজ প্রতিষ্ঠিত করতে পেরেছি, তার সাথে এমন করা উচিত হয়নি। আমার জীবনের পেছনে সব থেকে বেশি অবদান বাবার। তাহলে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া উচিত। জানি বাবা যেমন এক হাতে ভেঙেছেন, আবারও অন্য হাত দিয়ে জোড়াও লাগিয়েছেন। ক্ষমা চাওয়া উচিত। তাই হ্যামিল্টনকে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি একটু বাবার সাথে কথা বলে আসছি। ওকে। মুচকি হাসিতে চলে আসলাম বাবার রুমে। বাবা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। পিছন থেকে ঘুরে আমি মাথা নিচু করে বললাম, সরি বাবা, আমার হাতে এতটা বাজে ব্যবহার করা উচিত হয়নি। সরি, কিন্তু কি করব বলো, আমিও মানুষ, আমারও ভিতরে অনুভূতি আছে। জানি ঠিক হয়নি, একজন শিক্ষক হয়ে বাবাকে অসম্মান করা উচিত হয়নি, কিন্তু তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি আমার জীবনে আমার সব থেকে বড় অভিশাপ টেনে দিয়েছ। একবার ভেবে দেখো তো, আমাদের পরিবার এত অর্থ সম্পদ, এত নাম ডাক না থাকলে কি হতো? সারাটা জীবন আমার শেষ হয়ে যেত। হ্যাঁ, তোমার টাকাতেই বিদেশে পড়তে গেছি। যদি টাকা না থাকতো তাহলে কোনোদিন আমার পড়াশোনা হতো না। পুরো জীবনটা কলঙ্কের দাগ নিয়ে বয়ে বেড়াতে হতো। এখনও কি কম? আমার জীবনে লাল দাগ লেগে গেছে। তুমিও একজন কলেজ থেকে বহিষ্কার হওয়া মেয়ের পিতা। তোমার টাকা, সে ক্ষমতা না থাকলে কোনোদিন আর আমাকে পড়াতে পারতে না। আর যার সাথে বিয়ে দিয়েছো, সে তোমার কাছে ভালো এবং প্রিয় ছাত্র হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমার কাছে অভিশপ্ত। যে অভিশপ্ত আমার গোটা জীবনে লাল গালির দাগ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা সত্যি, তুমি আমাকে বহিষ্কার করেছো। আবার তুমি আমাকে বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছো, যার জন্য আমি এখন মাথা উঁচু করে বাঁচতে পারি। তুমি সব কিছুতে আমার পাশে ছিলে। তোমার ছাত্র আমাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু এখন তার সেই দম্ভ অহংকার নেই, ধুলোয় মিশে গেছে। কারণ এখন বহিষ্কার হওয়া মেয়ে তার স্ত্রী, যাকে কোটা কলেজ ঘৃণা ভরা দৃষ্টিতে দেখছিল, যাকে কলঙ্কিত করেছিল। মেহেক জানি, কিন্তু কিছু ঘটে গেলে যে সেটা বদলানো যায় না মা। আমি জানি আমার যে কিছু করার নেই। আমি মাহিতকে একজন ভালো ছেলে রূপে দেখেছি, ন্যায় নিষ্ঠাবান পুরুষ, ওর বাবা মায়ের যোগ্য সন্তানও। ওর আচার ব্যবহার খুব ভালো। আমি ওকে সেই ছোট থেকে পড়িয়ে আসছি, তাই তো চিনি। আমার মনে হয় না যে ও তোকে খারাপ রাখবে। বাবার উপর রাগ করিস না মা। বিয়ে তো দিয়েছি, বাকিটা তোদের বিষয়। তবে তোর বাবাকে একটু ভালো থাকতে দিস মা। বলেই বাবার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এতক্ষণ সবটা দরজার সামনে এসে দেখছিলেন মাহিত। মাহিত জানে না সে তার কাছের মানুষটাকে কি চরম ক্ষতি করেছে। আর যাই হোক, মাহিত খুব একটা খারাপ মানুষ নয়। হতে পারে রাগী, যখন তখন পানিশমেন্ট দেয় ছাত্রছাত্রীদের, তাই জন্য জঘন্য রকমের খারাপ নয়।
মাহিদের চোখে মাহিদের ছোটবেলার একটি ছবি ভেসে উঠল। কোচিং শেষ করে বিকেলবেলা ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। গায়ের রং তখন একটু চাপা ছিল। সারাদিন প্রাইভেট কোচিংয়ে দৌড়াদৌড়ি করে মেয়েটার গায়ের রং রোদে পুড়ে যায়, আর রাত জেগে পড়াশোনা করার ফলে মেয়েটার মুখে ব্রণের দাগ। এখন তাকে তো চেনাই যায় না। ভাবতে পারিনি এভাবে সবটা শেষ হয়ে যাবে। শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের অভিমানের গল্প শুনছিল। মেহেক বাবাকে জড়িয়ে ধরে বলল, দেখো বাবা, সবসময় সবটা ভালো হয় না, কখন কখন খারাপটাও হয়। দুটো মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যে তাদের মধ্যে কখনো কখনো স্বামী স্ত্রী সে সম্পর্ক গড়ে ওঠে না। কখনো কখনো বিয়েটা মানে হীন হয়ে যায়, শুধু নাম থাকে, কোনো ভালোবাসা থাকে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যার লোক ও সমাজকে দেখানোর জন্য একসাথে থাকে, কখনো কখনো না পেরে উঠতে শেষ পর্যন্ত নাম নেয় বিবাহ বিচ্ছেদের। দুটো মানুষ শেষ পর্যন্ত একসাথে থাকবে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। মানুষ মাত্রই পরিবর্তনশীল। বিয়ে তুমি দিয়েছ, মেনেও নিয়েছি, কিন্তু এই সম্পর্ক ইতি কোথায় তা আমরা কেউ জানি না। জোর করে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু ধরে রাখা যায় কি? এমন হতে পারে যে আমার প্রস্থানই তোমাদের জীবনের এক নতুন মানে শেখালো, তাই নয় কি বাবা? কথাগুলো শেষ করতেই দরজায় চোখ যায়। এক নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে মাহির স্যার। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ওই দেখো বাবা, তোমার প্রিয় ছাত্র চলে এসেছে। উফ, সরি তোমার জামাই। কিন্তু আমার যে সম্পর্কের কোনো মানে নেই। দরজাতে বেরিয়ে যাওয়ার সময় সামনাসামনি দাঁড়িয়ে বললাম, সবটা শুনেছেন তাই না? এটা ভাববেন না আমি নরম হয়ে গেছি। সবটা মুখ বুঝে সহ্য করার মেয়ে আমি নই। আপনার শাস্তি ঠিক আপনি পাবেন। কাল বলেছিলাম না আপনার ঋণ আমি সুদে আসলে ফিরে দিব? তৈরি থাকুন মাই ডিয়ার স্বামী। বলেই যাওয়ার জন্য পা বাড়ালাম। তখন মাই স্যার হাত ধরে ফেললেন আর বললেন, মেহেক, আমি ভুল করেছি, জানি আমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি দিবে আমি মেনে নেব। যা বলবে তাই শুনবো, যা করতে বলবে তাই করব। বলো কি করবো? আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। একটা মানুষ কিভাবে রাতারাতি পাল্টে যেতে পারে বুঝলাম না। কি ব্যাপার স্যার, আসলে আপনি নাকি আপনার মতো দেখতে অন্য কেউ? আচ্ছা, আমাকে কি আপনার বোকা মনে হয়? আপনার পাতা ফাঁদে আমি পা দিই, তারপর আপনি আমাকে জ্যাতলাশ বানিয়ে দেবেন? আমি সব মানতে রাজি আছি, কিন্তু তোমাকে মুক্তি দিতে রাজি নই। মুখটা ওনার কানের কাছে নিয়ে বললাম, জোর করে কারোর মনে ঢোকা যায় না, আর আপনাকে আমি ক্ষমা করব সেটাও হবে না। জোর করে অধিকার খাটাবেন তো চিরজীবনের জন্য হারাবেন। এবার সামনাসামনি বললাম, বুঝছেন? আশ্চর্য হয়ে 1 মিনিট আপনি আমাকে এত কিছুর পর মেনে নিলেন। আমাকে এতটা খারাপ জানার পরও ব্যাপারটা খুব আশ্চর্যজনক। ওটা তুমি বুঝবে না, হয়তো যখন বুঝবে তখন অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য বলছি, সবটা ভুলে যাও, আর আমিও সবটা ভুলে যাব। এতটা সহজ নয়। আপনার নাটক আমার সহ্য হয় না, হাত ছাড়ুন। কোনো রকম হাত ছাড়ে সেখান থেকে চলে গেলাম। ড্রয়িং রুমের সোফায় এক মনে ফোন টিপছি। হ্যামিল্টন আমাকে দেখে উঠে দাঁড়ালো, মুচকি হাসি দিয়ে বলল, চলো আজকে একবার কলেজটা ঘুরে আসি। আমার খুব পছন্দ হয়েছে কলেজটা। কলেজ ঘোরাটাও হবে আর আমাদের ঘোরাও হবে। বলে হাত ধরে টেনে নিয়ে চলে গেল গাড়ির কাছে। হ্যামিল্টন আর আমি গাড়িতে বসে আছি। গাড়ি তার আপন গতিতে চলছে। গাড়ির সামনের সিটে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর আমরা পেছনের সিটে বসে আছি। আমার মস্তিষ্ক ঠিক সে 5 বছর আগের স্মৃতি বারবার মনে করিয়ে দিচ্ছে। কি সে ভয়ঙ্কর দিনটি ছিল, আজও মনে পড়লে গায়ে কাটা দিয়ে ওঠে। পাশে বসে হ্যামিল্টন বকবক করে যাচ্ছে। বুঝি না এ ছেলে এত কথা বলার এনার্জি পায় কোথা থেকে। আমাকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখতে বলে, হোয়াট হ্যাপেন্ড মেহেক? আই নো আই অ্যাম জাস্ট এ বিউটিফুল বয়, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? হে হে। হ্যামিল্টন, আমি ভাবছি তুমি এত এনার্জি কোথায় পাও, এত বকবক করতে পারো? মাইন্ড করলে? নো, দেখতে দেখতে চলে এসেছি। গাড়ি থামার সাথে সাথে আমরাও নেমে পড়লাম। আমি সে গেট দাঁড়িয়ে আছি। চোখের সামনে পুরো অতীত ভেসে উঠতে লাগলো। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম আমি ফিরে আসব। আমি সেই গেট দাঁড়িয়ে আছি। চোখের সামনে পুরো অতীত ভেসে উঠতে লাগলো। এই সেই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমি আবারও ফিরে আসব। হুট করে হ্যামিল্টন ডেকে উঠল, মেহেক, হোয়াট হ্যাপেন্ড? না, কিছু হয়নি, চলো যাই। আজ যেন গোটা কলেজ আমাকে প্রাণ ভরে দেখছে। জীবনের থেকে বড় প্রাপ্তি এটা। ভাবতে ভাবতে দুজনে কলেজের ভেতরে প্রবেশ করলাম। আজ ঘুরে ঘুরে কলেজটা দেখছি। কত মায়া জড়ানো আছে। চারিদিকে ঘুরছি আর ঘুরছি আমার সাথে আমার প্রিয় কলেজ। কলেজে কত স্টুডেন্ট আনাগোনা করছে। মাঠের সবুজ ঘাসের উপর বসে এক ঝাঁক শিক্ষার্থী বসে আড্ডা দিচ্ছে।
মনে পড়ে গেল একসময় আমি আমার বন্ধুদের সাথে এরকম আড্ডা দিচ্ছিলাম। মুচকি হাসি দিয়ে ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের দিকে গেলাম। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাব, তখন কিছু শিক্ষার্থীরা যাওয়ার সময় আমাকে দেখে একটা ছেলে বলল, ম্যাম আপনি? আমি হ্যামিল্টন মুচকি হেসে বললাম, হ্যাঁ, আমি কালকে ভালো করে কলেজটা দেখা হয়নি, তাই আজকে আসলাম। আমরা সবাই খুব খুশি হয়েছি ম্যাডাম। তোমরা কোন ইয়ারের, কোন ডিপার্টমেন্ট? ম্যাডাম আমরা 5 জন হলাম নিউ 3rd ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। শুনে একটু স্তম্ভ হলাম। আমিও একদিন এরকম নিউ 3rd ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিলাম। গোটা 4টা বছর এখানে পার করেছিলাম। সে ক্লাস 11 থেকে এই কলেজে পড়া। এখান থেকে অনার্স শেষ করে বিদেশে পাড়ি জমানোর কথা ছিল, কিন্তু আফসোস হয়নি। রাগ হচ্ছে। ওহ, ভালোভাবে পড়াশোনা করো। ওকে, তোমাদের এই সময় ক্লাসে থাকে তাই না? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আজ আসিফ ক্লাস নেবেন না, তাই চলে যাচ্ছিলাম। যদি কিছু মনে না করেন তবে আপনি আমাদের ক্লাস নেন না ম্যাডাম। অবশ্যই, কেন নিবে না? চলো যাওয়া যাক। আজকে তোমাদের সাথে ক্লাস করব, আর আমাদের মেহেক ম্যাডাম ক্লাস নেবেন। ওকে, সমস্যা নেই। সবাই চলে গেল ক্লাসরুমে। সবাই ভেতরে যে যার জায়গায় বসে আছে। আমি দাঁড়িয়ে আছি সেই ক্লাসরুমটার দিকে। একদিন এই রুমটা থেকে আমাকে ক্লাস চলাকালীন সময়ে বের করে দেওয়া হয়েছিল। কত স্টুডেন্টের সামনে আমাকে অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। আমাকে এই রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল, কারণ আমি যোগ্য স্টুডেন্ট নই। আজ ভীষণ হাসি পাচ্ছে। আজ আমি ক্লাসের একজন সম্মানিত শিক্ষক। সবাই আমাকে সম্মান করছে, একজন শিক্ষকের মর্যাদা দিচ্ছে। আসলে এই কলেজ যোগ্য স্টুডেন্ট মনে করেননি, আজ যোগ্য একজন শিক্ষক মনে করছে। বাঁকা হাসি দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সম্মানের সহিত সালাম দিল, আসসালামু আলাইকুম। আমিও ওদের বসতে বলে ওয়ালাইকুম আসসালাম জানালাম। আমি শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে আছি, আর ওরা একদিন আমার মতো সেই স্টুডেন্টের জায়গায় বসে আছে। এটা কি বলে বোধ হয় ভাগ্য বদলাতে সময় লাগে না। আজকের বিষয় কি? তোমরা কোন সাবজেক্ট পড়বে? সবাই হৈ হৈ করে বলল। ম্যাডাম আজকে আপনার সম্পর্কে জানতে চাই। আপনি আমাদের একজন আইডল। আমরা আপনাকে খুব পছন্দ করি। শুনেছি আপনিও নাকি একদিন আমাদের এই কলেজে পড়েছিলেন। ওদের প্রশ্নে অবাক হইনি। হ্যাঁ ছিলাম, কিন্তু আমার একটা কাজ থাকায় চলে যেতে হয়েছে। আমার সম্পর্কে কি জানবা? এই কিভাবে এত দূরে এগিয়ে এসেছেন? এত দূর আসা খুব একটা সহজ ছিল না। টাকা যতই থাকুক না কেন, নিজের জ্ঞানই হলো আসল। সবার আগে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, তারপর ধৈর্যশীল হতে হবে, তারপর কঠোর পরিশ্রম করতে হবে। কখনো থেমে থাকা যাবে না। আজকে যে জীবনটা তুমি উপভোগ করছো, হয় সেই জীবন কারোর কাছে স্বপ্ন। এটা ভেবে কখনো হতাশ হবে না। বেশ কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে করতে দেখি দরজার সামনে আসিফ স্যার দাঁড়িয়ে আছেন। মুচকি হাসি দিয়ে বললাম, স্যার আসুন আসুন, আপনি বিজি ছিলেন তাই আমি ওদের খানিকটা ক্লাস নিয়েছি। এবার দায়িত্ব আপনার। ম্যাডাম আপনার নাম কি? ক্লাস করতে আমাদের সবার ভালো লেগেছে। যদি আবার কখনো আসেন তবে আর একবার ক্লাস নেন। অবশ্যই, কেন নিব না। আমার নাম মেহেক মির্জা। আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের নামের শেষে মির্জা আছে। হ্যাঁ, কারণ আমি তোমাদের প্রিন্সিপাল স্যারের মেয়ে। আমির মির্জার একমাত্র মেয়ে মেহেক মির্জা। সবাই অবাক হলেও খুশি হলো, কিন্তু আসিফ স্যার আহম্মকের মতো তাকিয়ে রইলেন। বেরিয়ে আসলাম ক্লাসের বাইরে। তখনই আসিফ স্যার ডেকে বললেন, মেহেক প্রিন্সিপাল স্যারের মেয়ে, কিন্তু কোনোদিন তো কলেজের কাউকেই বলনি তোমার বাবাকে। হ্যাঁ স্যার, কিন্তু বলিনি কারণ আমি চাই না সবাই আমাকে এই কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে বলুক। আমরা তোমাকে মধ্যবিত্ত ঘরের মেয়ে ভেবেছিলাম। হ্যাঁ, জন্য আমাকে গোটা কলেজ অপমান করেছিল। সরি মেহেক, যদি পারো আমাদের ক্ষমা করে দিও। বলেই স্যার মাথা নিচু করে চলে গেল। আমি চলে যাচ্ছিলাম, তখন কেউ একজন বলে উঠল, রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন, যখন সত্যিকারের কাউকে ভালোবাসবে তুমি চেয়েও তার মন্দ চাইতে পারবে না। সে যাই করুক না কেন, তুমি চাইবে সে যেন চিরসুখটাই পায়। আর সেই পিচ্ছি মেয়েটা অনেক বড় হয়েছে। পিছন ফিরে তাকাতেই দেখতে পেলাম মাহি স্যার। কি বললেন আপনি? আপনার নাটক আপনি বন্ধ করুন। এখন দেখছি রোমিও হওয়ার শখ জাগছে। দোষ কি তাতে? হলাম না হয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে, মনে হয় 1000 বছর পর দেখছে। চোখ দিয়ে পুরো মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আগে কখনো সেভাবে ভুল করে দেখেনি। মুচকি হাসি দিয়ে আজকে একটু বেশি সুন্দর লাগছে মায়াবিনী।
সুন্দর লাগছে শোনার সাথে সাথে মনে হলো কেউ এসে আমার কানে বাড়ি দিচ্ছে। আপনার অভিনয়গুলো বন্ধ করুন, অসহ্য বিরক্তিকর, যত সব উটকো ঝামেলা। অভিনয় সেটা আমি পারি না, আমার মনের কথা বলে দিই। আমাকে বাকিদের মতন ভাবলে ভুল করছো, আমি যথেষ্ট স্পষ্টবাদী, সেটা সবার সাথেই। একটা বিষয় কি জানো, মেয়েরা ছেলেদের ভেঙে নতুন করে গড়ে তুলতে পারে, বুঝিনি সেটা। আমি নিজে বুঝতে পারলাম, তখন তোমাকে বোঝাতেই পারলাম না। তবু তোমাকে দোষ দেবো না, আমি অপেক্ষায় থাকবো যেদিন তোমার মনে আমার জন্য একটু জায়গা তৈরি হবে। উটকো ঝামেলা বলছো, আবার দেখো কখনো প্রাণ ভেবে নিও না। ননসেন্স, বুঝতে পেরেছি। অনেক রাগ হচ্ছে, যতক্ষণ থাকবো ততক্ষণ জ্বালাবে। সারা গায়ে আগুন জ্বলছে মাহির স্যারের কথায়। সেখানে এক মুহূর্ত না থেকে বেরিয়ে আসলাম। যেতে যেতে ভাবছি কালকে সবার সেই মুখগুলোর কথা। যখন স্টেজে উঠলাম সবাই যেভাবে তাকিয়েছিল তা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছিল, বিশেষ করে সকল শিক্ষকরা যারা আমার সাথে নিকৃষ্টতম ব্যবহার করেছে। এরা শিক্ষক হয়ে এমন ব্যবহার করেছে তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি, অথচ তাদের একসময় চোখের মনি ছিলাম। কিন্তু সামান্য কারণে যে রূপ দেখিয়েছে তাতে আমি সত্যি অনেক বেশি বিস্মিত। তখন একজনের মুখটা দেখার মতো ছিল, বেশ অনুশোচনা দেখা যাচ্ছিল। সব থেকে বেশি আনন্দিত হচ্ছিলাম মাহির স্যারের হা হয়ে থাকা মুখটা দেখে। মনে হয় সে এক অদ্ভুত জগতে চলে এসেছে। আমার যে তখন কি হাসি পাচ্ছিল, আবার রাগও হচ্ছিল, কারণ এই লোকটা আমার সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। আমি একে কোনোদিনও ক্ষমা করব না। এখন বর্তমানে ওনার সাথে বিয়ে হতে পারে, কিন্তু সেই দিনের ক্ষমা কোনোদিন হবে না। আমার আত্মাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, আর আজ এসেছে সদ্যবিবাহিত স্বামী রূপে। দেখলে ঘৃণা হয়, সে চোখটা আজও ভুলিনি। আমি চলে যাচ্ছি, আর সে ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে দাঁড়িয়ে কি সুন্দরভাবে আনন্দের সহিত দেখছিল। তখন খারাপ ছিল আমার দিনটা, কিন্তু এখন সময় খারাপ হয়েছে মাহির স্যারের। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আজকে সকল বিজ্ঞানী নামকরা প্রফেসরও চলে যাবে, তাই তাদের এয়ারপোর্টে গিয়ে দিয়ে আসলাম। তাদের সাথে হ্যামিল্টনও চলে যাবে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, সবাই বেশ কলেজে এবং দেশে প্রশংসা করলো। সবাইকে বিদায় দিয়ে আসতে আসতে লেট হলো। সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় সদর দরজাতে ভিতর প্রবেশ করতে যাব, তখন মা বলে উঠল, মেহেক, দাঁড়াও। কি বলো মা? এতদিন অনেক কিছু দেখছি, কিন্তু আমি কোনো কথা বলিনি। তোমাদের বাবা মেয়ের মধ্যে আমি ঢুকিনি, কিন্তু এবার না বলে পারলাম না। কি বলবো বলো? তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কি বলবো, তাহলে শোনো। তুমি যা শুরু করেছো মেহেক, সেটা তোমার সাথে যায় না। কেন তোমার বাবার সাথে বাজে ব্যবহার করেছো? ওহ, এই ব্যাপার। একটা নিজেকে কতক্ষণ কন্ট্রোল করতে পারে? আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে। আর কত যে ছেলের সাথে বিয়ে দিয়েছো, তার জন্য আমাকে সারা কলেজ বহিষ্কার করে দেওয়া হয়েছিল। সবাই আমার যে বাজে ব্যবহার করেছে তা আমি আজও ভুলিনি। আমার মস্তিষ্ক বারবার মনে করিয়ে দেয় সে জঘন্য অতীত। সবার ঘৃণা ভরা দৃষ্টি। সত্যি কথা বলতে জানো, তোমরা বুঝতে পারোনি। এটা ভেবো না যে নিজেকে এতটা ওপেনলিভাবে উপস্থাপন করি বলে তুচ্ছ ভেবো না। যা ভাবছো সেটা ভুল। আমি আজও বেঁচে সেটা তোমাদের সবার ভাগ্য। আর আমাকে ওই ছেলের সম্পর্কে একটা কথাও বলবে না। নিজেদের ইচ্ছাগুলো অনেক চাপিয়েছ, আমিও মেনে নিয়েছি। এখন আর চাপিও না। বাবার সাথে যা করেছি তার জন্য দুঃখিত। দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছ। নিজের কন্ট্রোল করতে না পেরে সেখানে চলে আসলাম নিজের রুমে। বুঝি না, সবাই খালি আমাকেই দোষ দিচ্ছে। আমাকে বোঝার মতো কারণ নেই। যখন কারণ নেই তখন ফিরে যাব বিদেশে। আর এক মুহূর্ত নয়, অনেক হয়েছে। এদিকে মেহেক চলে আসায় আনোয়ারা বেগম বারবার চিৎকার করে বলছে, মেহেক, তুমি কিন্তু ঠিক করছো না। জামাইয়ের সাথে যা করছো তার জন্য পস্তাতে হবে। আজ বুঝো না ঠিকই, কিন্তু পরে বুঝবা, তখন কেঁদেও কুল পাবা না। তিনি বকবক করতে করতে রান্নাঘরে চলে গেলেন। এদিকে মেহেককে আসতে দেখায় আশিকও পিছু পিছু গেল মেহেকের রুমে। গিয়ে দেখে মেহেক ভিডিও কনফারেন্সে আছে, সামনে ল্যাপটপ নিয়ে বসা। বেশ ভালোই ঘোষ গল্পে মেতে আছে, যেখানে কয়েকজন মেহেকের কলিগ। ঘণ্টাখানেকের মধ্যে তাদের কনফারেন্স শেষ হলো। ততক্ষণ আশিক দরজায় দাঁড়িয়েছিল। ল্যাপটপ বন্ধ করে পাশ ফিরতেই দেখলো আশিককে। মেহেক কর্কশ কণ্ঠে বলল, কি হলো, তুমি এখানে? আমার রুমে কি করছো? এগিয়ে এসে মেহেকের হাত দুটো ধরে আশিক বলল, আই এম সো সরি মেহেক, তখন আমার কোনো উপায় ছিল না। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। আমার হাত ছাড়ো বলে ঝাড়ি দিয়ে হাতটা সরিয়ে নিলাম। আমাকে কি তোমাদের হাতের পুতুল ভেবেছো?
যে যেমন খুশি নাচাবা আর আমি নাচবো, তাই না? এত রেগে যাচ্ছ কেন? আমার রাগটাই স্বাভাবিক নয় কি? তোমার স্ত্রীর কাছে যাও। কেন এসেছো? নাটক বন্ধ করো। বলার সাথে সাথেই আশিক পা জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দিও। যা, ক্ষমা করে দিলাম, কিন্তু এই যন্ত্রণা প্রতি মুহূর্তে অনুভব করবা। আমাকে এই দুনিয়া আর পাবা না। চলে যাও, তোমার জন্য অপেক্ষা করছে তোমার সন্তান আর স্ত্রী। ভালো থেকো, এটা ভেবো না সত্যি ক্ষমা করেছি, কারণ তুমি ক্ষমার অযোগ্য। তোমার পরিবারের কথা, তোমার স্ত্রী এবং সন্তানের কথা ভেবে ক্ষমা করেছি। ওদের ভালো রেখো, তাতেই হবে। আমি চাই না আমার জন্য তোমার পরিবারে কোনো প্রভাব ফেলুক। তখনই ওর মেঘলাই আশায় কিছু বলতে পারলো না। আকাশ চলে গেল, তার মধ্যে মা বাবা দুজনেই আসলো। মাহিদের মা একটু অসুস্থ, তোকে দেখতে চাইছে, চল আমাদের সাথে। কি? আমি কোথাও যাব না। বারবার আমি তোমাদের ইচ্ছা মানতে রাজি নই। রাজি নই মানে কি মেহেক? উনি তোমার শাশুড়ি হন, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ আছে, আর তোমার তার ছেলের সাথে বিয়ে হয়েছে, এতে তো যেতেই হবে। মানো বা না মানো, চলো আমাদের সাথে। তখনই মা জোর করে নিয়ে গেল মাহির স্যারের বাড়িতে, একটা আলিশান ফ্ল্যাট। আমি এর আগে থরথর করে কাঁপছি, মন চায় সব কিছু ভেঙে চুরমার করে দিই। মাহির স্যারের ফ্ল্যাটের সদর দরজায় দাঁড়িয়ে আছে। আজকে যা হোক একটা কিছু করিয়ে ছাড়বো না কাউকে, সব শেষ করে দিব। রাগে চোখ লাল হয়ে গেছে। হঠাৎ ভাবনার ছেদ ঘটিয়ে অপর পাশ থেকে বলে উঠল, তুমি এসে গেছো? আপনি? হ্যাঁ আমি। আমার বাড়িতে আমি তো থাকবো, তাহলে অন্য কাউকে আশা করছিলে নাকি মুচকি এসে? এর গা জ্বালানো হাসি দেখে রাগে মেজাজটা খারাপ হয়ে গেল। আবারও বলল, তোমাকে রেগে গেলে একদম বউ বউ লাগে। লুচ্চামি একটু বন্ধ করুন। এখন তো আমার আপনার উপর সন্দেহ হচ্ছে। তাহলে সেদিন একটা মেয়ে দেখে ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়েছেন। সেটা তুমি হলে সমস্যা নেই, ওটুকু লুচ্চা হওয়া যায়। আফটার অল ওয়াইফ যখন। আমাকে সবার সামনে খারাপ বানিয়ে এত সাধু সাজছেন। বাহ বাহ, আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। মানুষ এতটা নিজ কিভাবে হতে পারে? অন্য কেউ হলে এতদিনে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। আপনি লাজ লজ্জা ভুলে আমার ঘাড়ে চেপে আছেন। অসহ্য বিরক্তিকর। আপনার মতো একটা মনুষ্যত্বহীন মানুষকে বাবা কি দেখে যে পছন্দ করলো বুঝি না। বাবা কি দেখে যে যাকে তাকে রাস্তা থেকে তুলে আনে বুঝতে পারছি না। যত সব। এতক্ষণ দাঁত কামড়ে নিজের সব রাগ কন্ট্রোল করেছে মাহিদ। একটা ভুলের জন্য মেহেককে যখন পারছে তখনই অপমান লাঞ্ছনা করেই যাচ্ছে। একবার ওর দিকটাও ভেবে দেখছে না। খুব খারাপ লাগলো। একদিন এই মেয়েটা খুব মায়ায় পড়েছিল বলে আজও মুখ বুজে সহ্য করছে। মেহেক একবারও ওকে মানুষ বলে গণ্য করছে না। সবটাই সহ্য করছে বলে কি ওর নিজের কোনো আত্মসম্মান নেই? মেহেককে বিরক্ত মাথায় মুখের ওপর বলে উঠল মাহিদ, মিনিমাম তোমার ভেতরের ভদ্রতা বোধটুকু নেই। আমাকে একটু নিচু ভাবো, আমাকে এতটা নিচু ভাবো। খুব সহজে পেয়ে গেছো, তাই কোনো দাম নেই। যদি আমার মতন কাছের মানুষটার জন্য স্ট্রাগল করতে হতো তবে বুঝতাম। আমি এতটা খারাপ মানুষ নই। মানছি ভুল করেছি, যে ভুলের শাস্তি ক্ষণে ক্ষণে পাচ্ছি। জানি কোনোদিনও ক্ষমা হবে না, তবুও কি আমার সাথে থাকা যায় না? একটু কি বোঝা যায় না আমাকে? তোমার অন্ধকার জীবনে আলো হয়ে ফিরে আসবো। আমি বড্ড অসহায় মেহেক। মাথা নিচু করে বাস একটাই শেষ আবদার, আমার প্রাণপ্রিয় জিনিসটা দিয়ে দাও। আর কখনো বিরক্ত করবো না, আর কখনো ফিরে আসবো না তোমার কাছে। ব্যাস একবার। বেশিক্ষণ সহ্য করতে না পেরে এর ভেতরে প্রবেশ করলাম। এর মধ্যে বরণ ডালা নিয়ে হাজির হলেন মাহিদের মা। এ কি বৌমা, এভাবে ভেতরে কেন প্রবেশ করছো? আমি তোমাকে বরণ করে ঘরে তুলবো আর তুমি বরণের আগে ভেতরে প্রবেশ করছো? এটা কিন্তু ঠিক না। আমার কাছে এ বিয়ের কোনো মূল্য নেই, সরি, তাই এসবের প্রয়োজন নেই। এর মধ্যে আমার মা এসে বলল, মেহেক, তোমার শাশুড়ি সেই অসুস্থতার মধ্যেও বিছানা ছেড়ে উঠে এসেছেন শুধুমাত্র তোমাকে বরণ করে ঘরে তুলবে, আর তুমি এই উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। আর বেয়ান, কিছু মনে করবেন না, আমার মেয়ে ছেলে মানুষ তো একটু ভুল করে ফেলেছে, আপনি ওকে বরণ করুন। মেহেক, যাও গিয়ে দরজার সামনে দাঁড়াও। আন্টি, আপনাকে কষ্ট করে কিছুই করতে হবে না, আপনি বরং বিশ্রাম নিন। চলুন আমার সাথে, আপনাকে কিছুই করতে হবে না এই অসুস্থ শরীর নিয়ে। বলেই ওনার রুমে টেনে নিয়ে গেলাম। আর মা রেগে আগুন হয়ে যাচ্ছে। রুমে দিয়ে আসার সময় মা আমাকে টেনে এক সাইডে নিয়ে গেল। কি হয়েছে মা, এমন করছো কেন? আমার কথা শুনো মেহেক, তুমি একবার ভেবে দেখো ছেলেটার সাথে কেন আমরা তোমার বিয়ে দিয়েছি।
ওর সাথে আমাদের কি কখনো যায়? কিন্তু যায় না। আমরা চাইলে ওর থেকে আরও বিত্তশালী ছেলের সাথে তোমার বিয়ে দিতে পারতাম, কিন্তু এই ছেলেটির ভালোবাসা সব কিছু হার মানিয়েছে। ও তোমাকে এতটা সুখে রাখবে যা তুমি চিন্তাও করনি। ওর সবটা দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মাহিদের সাথে তোমার বিয়ে দেব। তোমার ওই আশিকের থেকে 100 গুণ ভালো ছেলে, যার টাকা পয়সা দেখে নয়, তার মন আর তোমার প্রতি সীমাহীন ভালোবাসা দেখে বিয়ে দিয়েছি। বাবা মায়ের কাছে মেয়ে রাজকন্যা হয়ে থাকে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে চাকরানির মতো। এই ছেলে তোমাকে তার রানী বানিয়ে রাখবে। এখনো সময় আছে, যত ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। সরি মা, বলে সে রুমের ভিতরে ঢুকে পড়লাম। রুমের ভিতরে দেখলাম মাহিদের বাবা আর আমার বাবা দুজনে গল্প করছে। মাহিদের বিছানায় বসে আছে, দেখে বোঝা যায় কোনো চিন্তায় ধ্যানমগ্ন আছে। সবার ধ্যান ভাঙিয়ে বললাম, বাবা আমি এখানে থাকতে পারবো না। তোমার আমাদের বাড়িতে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা নেই বলতে পারো। তুমি যেমন পরিবেশে অভ্যস্ত সেরকম পরিবেশ এখানে নেই, কিন্তু মাহিদ শীঘ্রই সেটা করে ফেলবে, চিন্তা করো না। মাহিদ তোমার জন্য সব করবে, ওর উপর একটু ভরসা রেখো। এই কিছুদিনের মধ্যেই আমাদের নতুন বাড়ি হয়ে যাবে। তুমি যেমন বড় বাড়ি পছন্দ করো তেমনই তৈরি করেছে। আঙ্কেল একটা কথা বলি, বাবা যদি ওনার সাথে আমার বিয়ে না দিয়ে কোনো রাস্তার ভিখারির সাথে দিত তবুও আমার কোনো আপত্তি থাকতো না। পৃথিবীতে সবার অবস্থান এক নয়, কোনো কাজ ছোট নয়। আমি সেরকম উচ্চবিলাসী সম্পূর্ণ মানুষ নই। আপনাদের কোনো কিছুতে আমার আপত্তি নেই। আপনার ছেলে মাহিদ স্যার না হয়ে যদি অন্য কেউ হতো তবে আমি হাসতে হাসতে এই ছোট্ট বাড়িটাতেও গোটা জীবন পার করে দিতাম। বাবা মা কখনো সন্তানের খারাপ চান না। বাবা আমাকে সবসময় সব থেকে দামি জিনিসটাই দিয়েছে। আজ হয়তো বা আপনার ছেলে মাহিদকে তার কাছে দামি মনে হয়েছে বলে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু তার বোঝা উচিত ছিল তার মেয়ে সে মানুষটিকে কখনো অ্যাকসেপ্ট করবে না যে তার জীবনটাকে বিষাক্ত করে দিয়েছে। অভিযোগটা আপনাদের কাউকে না নিয়ে নয়, যেটা মাহিদ স্যারকে নিয়ে। সবার সাথে আমার বোঝাপড়া আছে, আমার পক্ষে এই সম্পর্ক মেনে নেওয়া সম্ভব নয়। মেহেক, আই এম সো সরি ড্যাড, এটা আমার দ্বারা হবে না। আমি আর এই সম্পর্কে থাকতে পারবো না। এতদিন যা হয়েছে যা করছি তার জন্য খুবই দুঃখিত। আমার পক্ষে কখনো এই সম্পর্কে থাকা সম্ভব নয়। সেদিন ভুল আমি করেছি, না দেখে হুট করে বিয়ের মতো একটা সম্পর্কে জড়িয়েছি। ভুল যখন করেছি তা শুধরেও নিব। ডিভোর্স চাইলেই দিয়ে দিতে পারতাম, কিন্তু ডিভোর্স পুরোপুরি কার্যকর হতে অন্তত 6 মাস সময় লাগবে। সেই 6 মাস আমার পক্ষে এটা মানা সম্ভব নয়। আমি বিদেশ চলে যাব, পারলে আমাকে ক্ষমা করবেন সবাই। বাজে ব্যবহারের জন্য আমি সত্যি খুবই লজ্জিত। 2 হাত জোর করে আমাকে ক্ষমা করবেন। মাহিদের বাবা মা আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন। কেন মা, মাহিদের সাথে তোমার কি কিছু হয়েছে যে তুমি এমন কথা বলছো? আমরা তোমাকে আমার ছেলের বউ নয় মেয়ে মনে করেছি। এই অসুস্থ শরীর নিয়েও ও তোমার পছন্দের কত খাবার আমি রান্না করেছি। তুমি আমাদের ছেড়ে বিদেশ চলে যাবে? ওনার পাশে গিয়ে বসলাম। আমি আপনার রান্না অবশ্যই খাবো। আপনি আমাকে আপনার মেয়ে মনে করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার ছেলের বউ মনে করবেন না। কি হয়েছে মা? তোমার সাথে আমার ছেলে কি করেছে? না আন্টি, আমি চাই না আপনারা কষ্ট পান। এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। ধরে নিন না, আমি আপনাদের ছেলের বউ হওয়ার যোগ্য নই। তোমার কি চাই? হ্যাঁ, তোমার সমস্যা কি আমার প্রফেসর হওয়াতে? যে আমি কলেজের শিক্ষক বলেই তোমার সাথে এরকম একটা কাজ করতে পেরেছি? সমস্যা ওখানে থাকলে ওকে আমি আমার চাকরি ছেড়ে দিব। মাহিদ, কি বলছো? সরি বাবা, আপনার মেয়ে যে ভালো রাখতে আমাকে আমার শখের চাকরি ছেড়ে দিতে হবে। শখের নারীকে পাওয়ার জন্য শখের সব কিছু ছাড়তে হবে। এটা সম্পূর্ণ ভুল। শখের নারী হাসালেন, আমি কারো শখের নারী নই। বিয়ে হয়েছে বলে যা ইচ্ছা তাই করে যাবে, এটা মানতে আমি রাজি নই। আপনার জন্য আমার গোটা জীবনে লাল দাগ লেগে গেছে। কিভাবে বুঝবেন সেই দাগ? কোনোদিন সম্ভব নয়। জীবনে যত দূর পর্যন্ত যাই না কেন আপনাকে ক্ষমা আমি করতে পারবো না। সরি, ভালো থাকবেন। চাইলে আবার বিয়ে করেন, সমস্যা নেই, আমি বাধা দিব না। মেহেক, তুমি কি একটু বেশি করছো না? এটা সবার কাছে অস্বাভাবিক হতে পারে, কিন্তু এটা স্বাভাবিক নয় কি? এটা আমার জীবন, আমাকেই ভাবতে হবে। আপনার সাথে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। সেদিন তো আমি মরে যেতেই চেয়েছিলাম, কেন সেদিন আমাকে বাঁচালো? মেহেক, সরি মা, কিন্তু এই বিয়ে দিয়ে সত্যি আমাকে তোমরা বাঁচাতে পারবে না।
আমি যে তোমাদেরও ক্ষমা করতে পারবো না। মরে যেতে তো ইচ্ছে করে, কিন্তু পালিয়ে গিয়ে জীবন নয়, জীবনের আরেক নাম চেষ্টা। নিজের জন্য বাঁচবো, বাবা মায়ের জন্য বাঁচবো, নিজের স্বপ্নের জন্য বাঁচবো। সেটা করেই তো এতদিন বেঁচেছিলাম, কিন্তু শেষে তোমরা আমার সাথে এমন একটা মানুষের জীবন জড়িয়ে শেষ করে দিলে। মাহিদের খারাপ লাগলে সে বলল, দেখো মেহক, তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি চাইবো, এমন ভালো তোমাকে আমি বাসিনি। তোমার সুখের পথে আমি কখনো কাঁটা হয়ে দাঁড়াবো না। যেখানে ভালো থাকবে সেখানটায় আমি কখনো যাব না। এমন ভালো আমি তোমাকে বাসিনি। তুমি আমার জন্য ভালো থাকবে না কিংবা আমার জন্য কষ্ট পাবে, এমন ভালো আমি তোমাকে বাসিনি। দরকার পড়লে হাসতে হাসতে পুরো দুনিয়া ছেড়ে দেব, তবু আমি তোমার সুখের পথে কাঁটা হয়ে দাঁড়াবো না। যেখানটায় তুমি ভালো থাকবে আমি সেখানটাই তোমাকে ভালো রাখবো। প্রয়োজন হলে সবকিছু ছিন্ন ভিন্ন করে হলেও আমি দূরে সরে যাব, এতটাই দূরে সরে যাব যেন তোমাকে কিংবা তোমার এর ক্ষতি না হয়। আমি ততটা দূরে যেতেও রাজি, তবুও তোমার খারাপটা আমি চাই না। আমি সবসময় চাই তুমি ভালো থেকো। তুমি তোমার নিজের ভালোটা দেখে তুমি সেখানেই থাকো। মায়েদের চোখ থেকে ছোট ছোট বৃষ্টির বন্যার মতো জল গড়িয়ে পড়েছে। সেখানে সবার সামনে মাথা নিচু করে চলে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকিয়েছিল মাহিদের দিকে। মাহিদের বাবা মা অবাক হয়ে তাকিয়ে রইল। পরে তাদের পুরো ঘটনাটা বুঝিয়েছেন আমির মির্জা। আমির মির্জা মাহিদের কথা ভেবে মনে মনে বললেন, মেয়েটা তোকে বুঝতেই পারলো না। আমি যে ওকে কত বড় দামি জিনিস দিয়েছি তার মূল্যও দিতেই পারলো না। এই অবহেলা না জানি কোন বিচ্ছেদের ডাক দিচ্ছে। সেখান থেকে মেহেকও চলে আসলো। এদিকে মাহিদ নিজের রুমের ব্যালকনিতে গিয়ে বসে আছে। চোখ শুধু এই নীল আকাশের জোছনা ভরা রাতের তারাগুলো দেখছে। বুকের ভেতর একটা চাপা কষ্ট নিয়ে তাকিয়ে আছে। বাবা মাও এ বাড়িতে থেকেছে, যার জন্য এক প্রকার বাধ্য হয়ে আমাকে থাকতে হলো। হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়ালাম। মনে হলো একবার ভেতরে ঢুকি। বেশ গোছালো রুমটা। হঠাৎ বেডের কর্নার সাইডের টেবিলের ওপর নিজের ছবি দেখে আকাশ থেকে পড়লাম। মনে হলো ছবিটা প্রায় যখন স্কুলে পড়তাম, সম্ভবত ক্লাস 8-এর। ছবিতে আমি স্কুল ড্রেস পরা, দুই পাশে দুটো বিনুনি, উস্কো খুস্কো হয়ে আছে চুলগুলো, গলায় নীল রঙের আইকার ঝুলানো। বিকেল টাইমে সকল কোচিং ক্লাস শেষ করে হেঁটে বাড়ি ফিরছি। সারাদিন খাটাখাটনি করার জন্য সারা গা ঘামে ভিজে গেছে। চেহারায় কোনো লাবণ্য নেই, কালচে ভাব। সারা মুখ কালো হয়ে গেছে। মুখে রাত জাগার ফলে অনেক ব্রণ উঠে বসেছে। এমন একটি অদ্ভুত ছবি তোলা, আবার সেই ছবি খুব যত্ন করে সাজিয়ে রাখা। কেউ বলবে না আসলে এটা আমি, কিন্তু বুঝতে পারছিলাম না এটা এখানে থাকার কী কারণ। যতদূর বুঝতে পারছি এটা মাহিদের কাজ। মাহিদের কাছে আমার ছবি কেন থাকবে এবং আমার কোনো কিছু এখানে থাকবে না। ফ্রেম থেকে ছবিটা বের করে আনলাম। যেই না ছিঁড়তে যাব তখনই কেউ বলে চিৎকার করে উঠল। পাশে তাকাতেই দেখতে পাই মাহিদ স্যার। আমার জিনিসে একদম হাত দেবে না বলছি। আপনার জিনিস কিভাবে হলো? এটা আমার ছবি। আমার ছবি আপনার পারমিশন ছাড়া কেন এখানে? ওটা আমার। তাই নাকি? আমার ছবি আপনার কাছে কেন? ওটা তুমি নিও না, ওটা আমার সব কিছু। ওটা ছাড়তে আমি বাঁচতে পারবো না। মেয়ে প্লিজ এমন করো না। আমি বুঝতে পারিনি, সত্যি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। ক্ষমা করো না আমাকে। আর কয়টা দিন প্রতিটা রাত অসহ্য যন্ত্রণা হয়েছে বুকে। প্লিজ ছেড়ে যাও না, আমি সব ছেড়ে দেবো। আমার এত বড় শাস্তি দিও না। এই ছবি এখানে আসার কারণ কি? আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, বাবা মা গ্রামে থাকতো। আমি শহরে কোনো রকম থেকে পড়াশোনা করেছি। একটা বই কেনার টাকাও ছিল না। স্যার আমাকে পড়াতেন, উনি টাকাও দিয়েছিলেন। সেই সময় থেকে তোমাকে ভালোবাসি। আমি স্যারের কাছে তার মেয়ের অনেক গল্প শুনেছি। যখন তার কাছে পড়তাম তখন থেকে একটু একটু করে আমার মনে জায়গা করে নিয়েছে। তাকে কল্পনা করে জীবন সাজিয়েছি। কলেজ থাকাকালীন তাকে এক পলক দেখেছিলাম, তখন মনে ধরেছিল আমি একটু একটু করে ভালোবাসতে থাকি। না দেখেও যে ভালোবাসা যায় তা আমার জানা ছিল না। ভালোবাসার মানুষটির জন্য কতটা অপেক্ষা করতে হয়েছে তা একমাত্র আমিই জানি। সেই কবে দেখেছিলাম। তোমায় চিনবো কিভাবে বলো? ওটা তুমি। আমার মনে শুধু একজন নারী, সেটা তুমি। তোমার কথা শুনলে একটু একটু লজ্জা লাগতো, মুচকি আসতাম।
মনে মনে ভয় হতো, যদি স্যার জানতে পারে তাহলে আমাকে পড়াবেন না, কলেজ থেকে বার করে দেবেন। স্যারের কাছে পড়ার সময় আমার আচরণ দেখে তিনি আন্দাজ করেছিলেন। সেদিন বলেছিলেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? তাকে পাওয়া কিন্তু সহজ নয়, তোমাকে তার যোগ্য হতে হবে, তবেই তোমার ভালোবাসার উপযুক্ত পুরস্কার দেব। তারপর থেকে লেগে পড়ি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াতে। বিশেষ করে আমি খারাপ নই, আমি জানি তুমি আশিককে ভালোবাসতে, ও তোমাকে কষ্ট দিয়েছে, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। সেদিন যখন রাগ উঠেছিল, একটা অচেনা মেয়ের ঠোঁট কেন আমার ঠোঁটে মিশবে, সেখানে কেউ হস্তক্ষেপ করুক আমার সহ্য হয় না। আমাকে জানতাম না, তুমি জানলে কখনোই ঠোঁট ছেড়ে দিতাম না। মেহেক প্লিজ, তিলে তিলে ভালোবাসার মানুষটির জন্য নিজেকে তৈরি করেছি। খুব ভালোবাসেন তাই না? সেরকম ভালোবেসেছি আমি আমার স্বপ্নকে, আর সেটা আপনি শেষ করেছেন। আমি চলে যাব, থাকবো না এখানে, আর কোনো দিন আমাকে দেখতে পাবেন না। নতুন কাউকে নিয়ে জীবন শুরু করুন। এত বড় শাস্তি আমাকে দিও না মেহেক, আমি তোমাকে চিনতে পারিনি, তাই বলে আমার সাথে এমন করবে? আপনি আমাকে কোনো দিন পাবেন না, এটাই শাস্তি। কেউ পাবে না আমাকে, চিরতরে হারিয়ে যাব। পা ছাড়িয়ে বেরিয়ে আসলাম। আর ভেতরে মাহিত সেই ফেলে রাখা ছবিটা বুকে জড়িয়ে কাঁদছে। কেন ভাগ্য মাহিতের সাথে এত নিষ্ঠুর খেলা খেলছে? মেহেক মাহিতের ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, জীবনে আসলে ওর সাথে কেন এমন করছে। যাকে পাগলের মতো ভালোবেসেছিল সে তো চরম কষ্ট দিয়ে ছেড়েছে। যাকে কখনো ভাবেইনি যে সে তাকে পাগলের মতো ভালোবেসেছে, শুধুমাত্র তাকে পাওয়ার জন্য নিজের জীবনের সাথে লড়াই করছে। এত ভালোবাসা থাকার পরেও সে ক্ষমার অযোগ্য। কেন জীবন এত নিষ্ঠুর খেলা খেলে চলেছে? এই দুই জীবনের পরিসমাপ্তি আসলে কোথায়, সেটা কি কেউ জানে? জানে না। জীবন আসলে ছোট একটা পলুকণার মতো, একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না। খুব মুশকিল খুঁজে পাওয়া। খুব সময় হয়তো পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন তা চিরতরে হারিয়ে যায়, যার ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হঠাৎ কারো হাত কাঁধে পড়তে চমকে উঠলাম। পাশে দেখতে পেলাম বাবাকে। আচ্ছা, তুই কেন এমন করছিস মেহেক? ছেলেটা তো তোকে কতটা ভালোবাসে, কিন্তু তুই তোকে বুঝতেই চাইছিস না। ওর তোর প্রতি ভালোবাসা দেখে আমি অবাক হয়েছিলাম। আমার নিজের চোখে দেখা, বিশ্বাস কর মেহেক, ছেলেটা তোর জন্য কি না করেছে, শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। জানি তুই তখন আশিককে ভালোবাসতিস, কিন্তু আশিক তোকে কখনো ভালোবাসেনি, বরং তোর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছে। আমি তোকে কত বুঝিয়েছি, কিন্তু তুই তো বুঝিসনি। তুই বিদেশ চলে যাওয়ার পর আশিক আসতো তোর খোঁজে। আমার মনে হয়েছিল ও তোর কাছে ক্ষমা চাইলে হয়তো ওকে ক্ষমা করে আবার ওর সাথে জড়িয়ে যেতিস। সেই ভয়ে আমি তোকে মাহিদের সাথে বিয়ে দিয়েছি। অন্তত সারা জীবন কারণ নিঃস্বার্থ ভালোবাসা তো পেতিস। আমার খুব ভয় হয় তুই যদি মাহিদকে না বুঝিস, তাহলে হয়তো ও চিরতরে হারিয়ে যাবে। বাবা, একটা কথা ভেবে দেখেছো? তোমার ছাত্র বলেছিল সেদিন সে যদি জানতে পারতো আমি, তাহলে কখনো ওরকম করতো না। মানলাম আমার সাথে ওরকম করতো না, কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তবে কি হতো ভেবে দেখেছো? আর আমার জায়গায় অন্য কোনো মেয়েকে তুমি বহিষ্কার করে দিতে, তখন কি হতো? একটা নিরপরাধ মেয়ের জীবন তোমরা নষ্ট করে দিতে। যে কলেজ তোমার এত প্রিয়, সে কলেজেই তোমার মেয়েকে কতটা নিচু দেখেছিল। আমাকে সেদিন সবার সামনে থেকে মাথা নিচু করে বেরিয়ে আসতে হয়েছে। ওই কালো দিনটা কোনো দিন আমি ভুলব না। আর যাদের জন্য ওই দিন দেখতে হয়েছে তাদেরও যে আমার পক্ষে ভোলা সম্ভব নয়। মাহিদকে একটু বোঝ, ওর ব্যাপারটা একটু বোঝ। সরি বাবা, আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। আর আমি কালই দেশ ছেড়ে বিদেশ চলে যাব, আর ফিরবো না এই ভয়ঙ্কর অতীতের ভূমিতে। আমি নিরুপায়। আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই সম্পর্ক মেনে নিয়ে গোটা জীবন পার করে দেওয়া। সম্ভব নয়। যদি পারো তো আমাকে ভুলে যাও। যে তোমার একটা মেয়ে ছিল, ধরে নাও সে মরে গেছে।
যা বলেছিলে সবটাই মেনে নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওই মাহিদের সাথে বিয়ে মানা সম্ভব নয়। তুমি বরং তোমার প্রিয় ছাত্র মাহিদকে নিয়ে থাকো, ওকে সন্তান মনে করো। ধরে নাও তোমার মেয়ে অনেক আগেই মারা গেছে। তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, আমাকে আর এ বিষয়ে জোর করো না। দুজনের কথার মাঝে পেছন থেকে কেউ বলে উঠল, বাবা খেতে আসুন, অনেক রাত হয়ে গেছে। মা খাবার নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে। আমির মির্জা পাশে তাকাতেই দেখতে পায় মাহিদকে। মাহিদ ডিনারের জন্য ডাকছে। ছেলেটা মাথা নিচু করে আছে। এদিকে তাকাতেই সে দেখতে পায় মেহেক এক ধ্যানে বাইরে রাতের খোলা আকাশের নিচে তাকিয়ে আছে। কেন জানি মনে হলো মেয়েটা ভীষণ অভিমান করে আছে, তাই তিনি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। মাহিদ একটু করে এগিয়ে যায় সেখানে। সেও রাতের তারাভরা খোলা আকাশের নিচে তাকিয়ে গেছে। গলায় একটা শুকনো কাশি দিয়ে বলল, আমাকে এতটা ব্যক্তিত্বহীন মনে হয়। যখন স্যারের কাছে পড়তে যেতাম তখন দেখা পেতাম একটা পিচ্ছি মেয়ে আমাকে দেখলেই ভেঙচি কাটতো। তখন খুব ছোট ছিল, এখন না চেনে স্বাভাবিক। যাকে ওসব ভেবে আর কি হবে। ডিনার করবে না? অনেক রাত হয়ে গেছে। ক্ষমা না করতে পারো অন্তত খাবারটা খাও। মা অনেক কষ্ট করে সব খাবারগুলো রান্না করেছে। আজ একটা ডিসিশন নিয়েছি, আমি আর কোনোদিন ওই কলেজে পা রাখবো না। আমি আমার চাকরি ছেড়ে দেব। যেহেতু আমি অপরাধী, একটা মেয়ের বহিষ্কার হওয়ার পেছনে আমি দায়ী, তাই আমার কোনো প্রফেসর হওয়ার যোগ্যতা নেই। তাই আমি আজ আমার শখের পেশা থেকে বেরিয়ে আসলাম। আমি আর ওই কলেজে পা রাখবো না। আমি একজন কলঙ্কিত প্রফেসর, আমার শিক্ষকতায় মানায় না। আমি লজ্জিত আমার কাজের জন্য, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আজকের পুরো পরিবেশটা কেমন গা ছাড়া। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, একটা বিষয় গভীরভাবে ভেবে দেখেছেন? কি? আপনার সাথে আমার মিলন হলেও আমাদের ভেতরের সারা জীবন একটা আক্ষেপ থেকে যাবে। সেটা হলো, আপনার ভুলের জন্য আমাকে সবাই কত ঘৃণা করেছিল। ক্লাসরুম থেকে শুরু করে সারা কলেজের সবাই আমার দিকে কিভাবে তাকিয়েছিল, সেটা কখনোই ভোলা সম্ভব নয়। বিষাক্ত স্মৃতি হয়ে রয়ে যাবে আজীবন। এটা যে আপনাকেও খুঁড়ে খুঁড়ে খাবে, কি মানে আছে তার? আপনার সারা জীবন একটাই অনুশোচনা রয়ে যাবে। আমার বিষাক্ত স্মৃতির জন্য আপনিও দায়ী। এই একটা সব কিছু কেমন ভেঙে চুরমার করে দিল, দেখেছেন? এর চেয়ে ভালো আমরা আলাদা হই। বিয়ে তো আমাদের পরিবার থেকে দেওয়া হয়েছে। এখন বিষয়টা হলো আমরা থাকতে পারবো কি না। বুঝতেই পারলেন, আমাদের কারোর পক্ষে সম্ভব নয় একসাথে থাকা। এই বিষাক্ত স্মৃতি আমাদের বৈবাহিক জীবন শেষ করে দিবে। যদি সত্যি সত্যি চলে যাও, থাকবো কিভাবে? আমাকে ফিরিয়ে আনা এতটাই সহজ নাকি? যতবার ফিরিয়ে আনবেন ঠিক ততবার হারিয়ে যাব। আমাকে ধরে রাখা এতটা সহজ নয়। সবটাই আপনার ভুলের মাসুল। যদি এমন হয় আমি একটা অভিমান নিয়ে হারিয়ে যাই, তখন কেউ পারবে না ফেরাতে। ভেবেছিলাম বিয়ের পর হয়ে উঠবো একজন দায়িত্বশীল পুরুষ। জানো মেহেক, অতীতের সকল দাগ মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। যেখানে কলঙ্কের দাগটা আপনি দিয়েছেন, সেখানে এসব মানায় না। ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই, এটাই স্বাভাবিক। তবে অস্বাভাবিক বিষয় হলো, যখন একটা মানুষকে পাগলের মতন ভালোবাসলে সেটা নিয়ে লোক জানাজানি হলো, পরিবারের সবাই সম্পর্কটা নিয়ে সিরিয়াস হতে শুরু করলো, অথচ তাকে পেলে না বা বিচ্ছেদ হয়ে গেল। এই অপ্রীতিকর বিষয়টার মতন কষ্ট হয়তো আর কিছুতেই নেই একটা ছেলে বা একটা মেয়ের কাছে। হতেই পারে খুব সাধারণ, আমি একটুতেই নিজেকে প্রকাশ করে ফেলি, হাসি মুখে সবটা সহ্য করি, নিজের সকল অনুভূতি বের করে বোঝাতে চাই আমার চাওয়াটা মিথ্যে নয়। তাই বলে সস্তা বা দুর্বল নয়, আর না ব্যক্তিত্বহীন। আপনার লেকচার আপনার কাছে রাখুন, এখন শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। ধন্যবাদ বলি সেখান থেকে চলে আসলাম। জানি না জীবনটা কোন দিকে দিয়ে যাচ্ছে, তবে এটুকু নিশ্চিত যে এই সম্পর্কে জড়াতে চাই না। সবাই ডিনার করছে, কিন্তু আমার মোটেও খেতে ইচ্ছা করছে না। তবু বাধ্য হয়ে খেলাম। একটা মানুষ কত কষ্ট করে রান্না করেছে, তার মান অবশ্যই রাখা উচিত। প্লেটে খাবারের মধ্যে হাত ঘোরাচ্ছি অন্যমনস্ক হয়ে। একটা চিন্তায় সে ভিড় করে আছে মাথায়। হঠাৎ কাঁধে কারোর হাত পড়ায় চমকে উঠলাম। বৌমা, এত কি চিন্তা করছো? কই না তো, কিচ্ছু না। দেখো মা, মন খারাপ করে থাকতে নেই।
আসলে আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন বাড়ির সবার জন্য মন খারাপ করতো। এত কম বয়সে বিয়ে দিয়েছিল বাবা, কিন্তু আমার পাশে সব সময় তোমার শ্বশুর মানে মাহিদের বাবা পাশেই ছিলেন। আমাদের বিয়ে হয়েছে এতগুলো বছর, কিন্তু মাহিদের বাবার সাথে আমার কখনো মনোমালিন্য ঝগড়া হয়নি। উনি খুব ভালো মানুষ, একজন ভালো স্বামী, সেই সাথে একজন ভালো পিতাও। তিনি তার ছেলেকে সঠিক শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, একটা সময় ছিল একটু আর্থিক সমস্যা ছিল আমাদের, কিন্তু এখন সেটা আর নেই মা। তোমাকে ভালো রাখার সকল ব্যবস্থাই মাহিদ আগে থেকে করে রেখেছে। তুমি কি ভালোবাসো না বাসো সব একটু একটু করে জমিয়ে রেখেছে। আর এমন করো না, যা হয়েছে তা ভুলে যাও, দেখবে তুমি অনেক সুখী হবে মা। আমার ছেলে না এতটাও খারাপ না। এই মায়ের শেষ অনুরোধটা রাখো মা। আন্টি ক্ষমা চাইছি, আমাকে জোর করবেন না। দেখুন, পৃথিবীর কোনো মানুষই কখনো খারাপ হয় না, কিন্তু সে পরিস্থিতির শিকার হয়। মানুষ চাইলেই সে ভালো হতে পারে, কিন্তু অতীতে করা কর্মফল ও যে একদিন ভুগতে হবে। আপনি আবার আপনার ছেলের বিয়ে দিন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি এখন উঠি, বাড়িতে ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আজ আসলে আর রাতে চলে যাবি। মাহিদের কাছে তোকে থাকতে হবে। আমি আশ্চর্য হয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম। কি অসম্ভব, কোনো প্রশ্নই আসে না। আমি থাকবো না এই লোকটার কাছে। মেহেক, কি এই লোকটা? হ্যাঁ, ও তোমার স্বামী হয়? সকল আদব কায়দা কি একেবারে শেষ করে দিয়েছো? কাকে কোথায় কি বলতে হয় ভুলে গেছো? আমার জায়গায় যে কেউ থাকলে এতদিনে তার মৃত্যুর শোকে দিন কাটাতে হতো তার পরিবারকে। আমি তোমার মা আজ রাতে এখানেই থাকবো, কোথাও যাব না। আর তুমিও এখানে থাকবে আজ। অনেক শুনেছি তোমার এক কথা, কিন্তু আর নয়। মাহিদের সাথেই তোমাকে থাকতে হবে, তাতে যাই হোক। কি, তুমি এই কথা বলতে পারলে? তুমি জানো না ওই লোকটা আমার কি ক্ষতি করেছে? হ্যাঁ করেছে মানলাম, কিন্তু তোর জীবনটা কি থেমে গেছে? তুই জীবনে এগিয়ে যাসনি? তুই প্রফেসর হোসনি? তোর স্বপ্ন পূরণ হয়নি? হয়নি। আমার স্বপ্ন ছিল স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করা, সেটা হয়নি। এর বদলে আমার চরম অপমানে জীবন কেটেছে। তুমি জানো কত রাত আমি ঘুমোতে পারিনি? যতবার চোখ বন্ধ করি ততবারই সে ভয়ঙ্কর দিনটি মনে পড়ে। আমার কষ্টে গলা আটকে আসে। সেদিনের অপমান লাঞ্ছনার কথা মনে হলে মরে যেতে ইচ্ছে করে। জীবনে যাই করি ওই দিনটা আমাকে শেষ করে দেয়। আর তোমরা বলছো ভুলে যাব? কিভাবে বলতে পারো? আর ওই কুলাঙ্গারটাকে বলছো মেনে নিতে? বাবা অপর পাশ থেকে এসে একটা আমার গালে ঠাস করে চড় মারলেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। পুরো দুনিয়া যেন কেঁপে উঠল। ছলছল চোখে তাকিয়ে আছি। এই প্রথম আমাকে মারল বাবা, তাও ওই মাহিদের জন্য। তুই এই বিয়ে মানিস বা না মানিস, আর জোর করব না। তোর যা ইচ্ছে হয় তুই তাই কর, আমাদের কাছে কখনো আসবি না। তোর জন্য অনেক করেছি, কিন্তু আর নয়। তুই সব কিছুর মাত্রা ছাড়িয়ে গেছিস। আসলে আমারই ভুল, বাবা হয়ে মেয়ের ভালোবাসা হারানোর কষ্ট না দেখতে পেয়ে একটা সঠিক মানুষ জীবনে এনে দিলাম, কিন্তু তুই তো বুঝতেই চাস না। সবাই এত ক্ষমা চাইছে, সবাই এত ছোট হচ্ছে, তবুও তুই চাস না থাকতে। তাহলে ঠিক আছে, আমি তোদের বিয়ে দিয়ে ভুল করেছি। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, কিন্তু এই বাবা মাকে আর পাবি না। আমাদের কাছে কখনো আসবি না আর। আমরা তোর কেউ নই। আমির মির্জা মাহিদের বাবা মায়ের সামনে এগিয়ে গিয়ে হাত জোড় করে। ক্ষমা করবেন বেআই বেয়ান, আপনাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হলো। এই বিয়েটা দেওয়া ঠিক হয়নি। আহা বিহাই, এমন কেন করছেন? আমাদের কাছে হাত জোর করে লজ্জা দেবেন না। আসলে বৌমার বয়স কম তো বুঝতে পারেনি কোথায় কি বলতে হয়। ছোট মানুষ এভাবে ওর গালে চড় মারাটা কিন্তু একেবারে ঠিক হয়নি। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় লাগবে ওদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে, কিন্তু তারপর দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আমাদের উচিত ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে যাতে শুধরে নিতে পারে সেরকম কিছু করার।
ওর ভুল ঠিক বুঝতে পারবে। দেখবেন ওদের সকল সমস্যা ঠিক হয়ে যাবে, আর দুজনে দুজনের মতো ঠিক ফিরে আসবে। এভাবে কিন্তু বলা উচিত না, কত ভালো মেয়ে, না হয় একটু ভুল করেছে, আমরা ক্ষমা করে দিতেই পারি। হ্যাঁ বেয়াই, শুধু শুধু আমার বৌমাকে আপনি মারলেন। দেখো মা, রাগ করো না। তোমার বাবা না বুঝলে কি হয়েছে, আমি আছি তো, তোমার শ্বশুর আছে। একদম রাগ করে না মা, একদম রাগ করে না মা। উম, জানি তো তোমাদের একটু সময় লাগবে, আমরা তোমার পাশে সব সময় আছি। নিজেকে কখনো একা ভেবো না। আপনাদের এই আদিক্ষেতা একটু বন্ধ করুন, বেশি ভালো মানুষই হয়ে যাচ্ছে। মেহেক, তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওনারা তোমাকে কতটা ভালোবাসে জানো? এই সব কথা বলছো, তোমার একটা চড়ে হবে না। সরি বলো। তোমাদের ইচ্ছা তাই করো, আমি তোমাদের কেউ না। এই বলেই হনহন করে মাহিদের রুমে চলে আসলাম। রাগে ফুঁসছি, এছাড়া আর কি করব। সবাই ইচ্ছা মতো যা ইচ্ছা আমাকে বলে যাচ্ছে, আমার দিকটা কেউ দেখছে না। বাবা কি বললো আমাকে? ওদের কাছে না, বেশ চলে যাব অনেক দূরে, আর ফিরবো না ওদের কাছে, কারো কাছে ফিরবো না। আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছে এরা। আমার কি অপরাধ ছিল যে জীবনটা কিভাবে শেষ করে দিল? চোখের পানি মুছতে মুছতে এর মূল্য সবাইকে দিতে হবে। খুব তো মাহিদের জন্য দরদ, তাই না? এই মাহিদের জন্য তোমাদের সব হারাতে হবে। এতক্ষণে মাহিদ রুমে ছিল। কোনো এক সংকোচে মেহেকের সামনে যেতে পারিনি। হুট করে মেহেককে রুমে ঢুকতে দেখে অবাক হয়। কেন জানি মনে হয় ড্রয়িং রুমে কিছু একটা হয়েছে। হন্তদন্ত হয়ে ছুটে যায় ড্রয়িং রুমে। সবাই থমথমে অবস্থায় বসে আছে। মনে হয় ঝড় আসার পূর্বে যেমন পরিবেশ শান্ত থাকে, ঠিক তেমনই। মাহিদ তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মেহেক ওরকম করে ছুটে আসলো কেন? হ্যাঁ, মেহেক সকল সীমা পার করে গেছে। এত বেশি উদ্ধত হয়েছে, এখানে থাকলে বুঝতে। তুই এই নিয়ে একটা কথাও মেহেককে বলবি না, ওর সাথে কোনো রকম ঝামেলা করবি না। মেয়েটার মন এমনিতেই ভালো নেই। তুই গিয়ে ঘুমো এখন, যা। কি হয়েছিল আমি যাওয়ার পর? তখন তো তাড়াহুড়ো করে কোনো রকমে খাবার খেয়ে উঠে গেলি, তারপর ওই একটু মেয়েকের সাথে রাগারাগি হয়েছে। রাগারাগি নয়, ও একটু বেশি বাড়াবাড়ি করছে। শোনো তাহলে সব। আনোয়ারা বেগম ঘটে যাওয়া সবটা খুলে বললেন। মাহিদ আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। একটু সময়ের মধ্যে এতটা হাইপার হয়ে গেছে মেহেক। বুঝতে পারছে সবটা ওর বাবা মায়ের চাপের জন্য অতিরিক্ত বাজে ব্যবহার করে ফেলেছে। সবাই শোনো, মেহেককে একটা বিষয় নিয়ে বারবার বলো না। ও অনেক কষ্ট পেয়েছে, আমি জানি ওর কষ্টটা। আমি বিয়েটা করেছি, এবার আমাদেরকেই সামলাতে দাও। বাবা আপনি আর ওকে বকবেন না, ওকে এখন একটু একা থাকতে দিন। আর ওর উপর চাপ সৃষ্টি করবেন না। ওকে দেখলেই বোঝা যায় যে ও কতটা ডিপ্রেশনে আছে। আর মানসিক চাপ দেওয়াটা ঠিক হবে না, এতে বিপরীত হতে পারে। মেহেকের মা মাহিদের কাছে গিয়ে বলল, দেখো বাবা, ও একটু বেশি করছে। এক জিনিস বারবার উঠিয়ে আনছে। কে বিরক্ত হয় না বলো তো? ওর জীবনটা তো থেমে নেই। তাহলে ও যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। এখনো অতীত ভাববার সময় নয়। কিন্তু ওকে আমি অনেক কষ্টের পর পেয়েছি মা। আর কোনো ভুল বোঝাবুঝি আমাদের দূরত্ব না বাড়াক। আমি চাই না আমাদের সম্পর্কটা শুরুতেই ভেঙে যাক। আমি ওকে ভালোবাসি, একটা ভুলের মাসুল চরম ভাবে পাচ্ছি। আর চাই না, আমি সবটা সামলে নেব। আমি ওকে না বুঝেই একটা চড় দিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও মাহিদ। মেয়েটা বড্ড বেশি জেদি, বড্ড বেশি অভিমানী। যখন তখন হুট করে যা ইচ্ছে তাই সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওকে ভালো রাখার দায়িত্ব তোমার। হ্যাঁ মাহিদ, এখন মেহেকের কাছে যাও। যাচ্ছি। মাহিদের বুক কেঁপে উঠেছে অজানা আতঙ্কে। তবুও রুমের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। মাহিদ রুমে এসে দেখতে পায় মেহেক মাথায় 2 হাত দিয়ে বসে আছে। মেহেককে বসে থাকতে দেখে পাশে গিয়ে মাহিদ বলল। মেহেকের মুখের দিকে তাকাতেই সে দেখতে পায় গালগুলো লাল হয়ে রয়েছে। ফর্সা গালে 5 আঙুলের ছাপ পড়ে গেছে। যখনই গালে আলতো করে ছুতে যায় তখনই মেহেক হাতটা মুঠো করে ধরে ফেলে।
মাহিদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, কি ভেবেছেন সবটা মুখ বুঝে সয়ে যাব? কখনো না। আপনি এবং আপনার শ্বশুর দুজনের ভুলের মাসুল গুনতে হবে। একটা কথা ভালো করে শুনে রাখুন, দীর্ঘশ্বাস কখনো বিফলে যায় না। সেখানে আমার দীর্ঘশ্বাস তো আপনাদের দুজনের জীবনেই আছে, তার শাস্তি তো পেতেই হবে। বলেই সেখান থেকে উঠে গেলাম। দেখো, বাবা মা যা বলেছেন তা ভুলে যাও, যা হবার তা হয়ে গেছে। এবার মাথা ঠান্ডা করো, অনেক রাত হয়ে গেছে, আর ঝামেলা লাগছে না, আর ঝামেলা ভালো লাগছে না। কারা বাবা মা? ওরা আমার কেউ না। যে বাবা মা নিজের সন্তানকে বুঝতে পারে না তারা কখনোই আপন নয়। আপনার সাথে কথা বলার বিন্দু মাত্রও ইচ্ছা নেই। এখন অবধি আমার সাথে যা হয়েছে তা শুধু আপনার জন্য হয়েছে। আমার জীবনটা আপনার জন্যই শেষ হয়ে গেছে। জোর করে শরীর ঠিকই পাওয়া যায়, কিন্তু মন পাওয়া না গেলে সারা জীবন আফসোসে জীবন কাটাতে হয়। মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য মানসিক শাস্তিই যথেষ্ট। বুঝেছেন? যদি চান সেটা না হোক তবে আমার রাস্তায় কখনো আসবেন না। অনেক রাত হয়ে গেছে, ঘুমান, ডিস্টার্ব করবেন না দয়া করে। আমি লজ্জিত আমার কাজের জন্য। এবার কি ক্ষমা করা যায় না?